ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের ৯ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে আছে মালিক কাফুর কোন সুলতানের সেনাপতি ছিলেন? আলাউদ্দিন খলজি। ২ সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খান। ৩ বীরবলের প্রকৃত নাম ছিল মহেশ দাস। ৪ মুঘল যুগে সোনার মুদ্রা পরিচিত ছিল আশরফি নামে। ২ আছে একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। আয়তে আছে সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? দ্বিতীয় দেবরায়। ২ বাংলার প্রথম স্বাধীন সুলতানি বংশের নাম ইলিয়াস শাহী বংশ। ৩ বলেছে কোন যুদ্ধের ফলে মোগল সাম্রাজ্যের সাময়িক বিরতি ঘটে? ১৫৪০ খ্রিস্টাব্দে বিলগ্রামের যুদ্ধে, তাতে হুমায়ুন পরাজিত হয়েছিল সেই জন্য। ৪ আছে মালিক অম্বর কে ছিলেন? আহমেদনগরের প্রধানমন্ত্রী। এই যে আহমেদনগরের প্রধানমন্ত্রী মালিক অম্বর। ৩ আছে স্তম্ভ মেলানো গুরু অর্জুন হবে জাহাঙ্গীর, মনসবদার হবে আকবর, রুমি কৌশল বাবর, আর একডালা দুর্গ ফিরোজ শাহ তুগলক। ৪ আয়তে আছে আলাউদ্দিন খলজি মঙ্গল আক্রমণ প্রতিরোধের জন্য কি কি ব্যবস্থা নিয়েছিলেন? এটা বই থেকে দিচ্ছি, বইয়ের ৫৫ পাতায় রয়েছে। আলাউদ্দিন খলজির শাসনকাল ছিল ১২৯৬ থেকে ১৩১৬ খ্রিস্টাব্দ। তো তার এই শাসনকালের মধ্যে দিল্লি দুবার আক্রান্ত হয়। একবার হচ্ছে ১২৯৯ বা ১৩০০ খ্রিস্টাব্দে, আর একটা ১৩০২ বা ১৩০৩ খ্রিস্টাব্দের মধ্যে আর কি মঙ্গল আক্রমণ হয়েছিল। সুলতান বিরাট বাহিনী গড়ে তুলেছিলেন। সৈনিকদের থাকবার জন্য সিরি নামে নতুন শহর তৈরি করেছিলেন। সেনাবাহিনীকে রসদ যোগানোর জন্য দোয়াব অঞ্চলে কৃষকদের ওপর বেশি হারে কর চাপানো হয়েছিল। দুর্গ নির্মাণ, সৈন্য সংগ্রহ আর মূল্য নিয়ন্ত্রণ করে সফলভাবে মঙ্গল আক্রমণের মোকাবিলা করেছিলেন আলাউদ্দিন খলজি। ২ দিয়েছে মোহাম্মদ বিন তুগলক কেন তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তর করেছে? এটা বইয়ের ৫০ পাতাতে রয়েছে। দিল্লির অধিবাসীদের বিরোধিতা এবং মঙ্গল আক্রমণের ভয় থেকে রক্ষা পেতে ও দাক্ষিণাত্যকে শাসন করতে দেবগিরিতে দ্বিতীয় রাজধানী তৈরি করেছিলেন মোহাম্মদ বিন তুগলক, বা দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেছিলেন। ৩ আছে জামের যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়? জামের যুদ্ধ সংঘটিত হয়েছিল ১৫২৮ খ্রিস্টাব্দে সফাবি এবং উজবেকদের মধ্যে। ৫ আয়তে আছে দাগ এবং হুলিয়া ব্যবস্থা কি? এটা তোমাদের বইয়ে ৭৩ পাতায় রয়েছে। শেরশাহ ঘোড়ার মাধ্যমে ডাক যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেছিলেন। সেনাবাহিনীর উপরে নিয়ন্ত্রণ রাখতে তিনি দাগ এবং হুলিয়া ব্যবস্থা চালু রেখেছিলেন শেরশাহ। ২ আছে হুমায়ুন আফগানদের কাছে কেন হেরে গিয়েছিল? এটা আছে বইয়ের ৭২ পাতায়। এইখান থেকে বলবে যে তৈমুরীয় নীতি মোতাবেক উত্তরসূরিদের মধ্যে যে অঞ্চল ভাগ করার প্রথা ছিল, হুমায়ুন কিন্তু তা মানেননি। বাবরও শাসক হিসাবে হুমায়ুনকেই মনোনীত করে গিয়েছিলেন। হুমায়ুন সাম্রাজ্যের শাসনভার নিজের হাতেই রেখেছিলেন, ভাইদের কেবল কিছু অঞ্চলের দায়িত্ব দিয়েছিলেন। সরাসরি শাসনের দায়িত্ব না পাওয়ায় তারাও সাম্রাজ্য রক্ষা করার তাগিদ অনুভব করেনি, তাই শেষমেশ একজোট হয়েও আফগানদের বিরুদ্ধে মুঘল বাহিনী জয়ী হতে পারেনি। তাই হুমায়ুন আফগানদের কাছে হেরে যায়। ৩ দিয়েছে দিল্লি শহরে জলের অভাব মেটানোর জন্য সুলতানরা কী কী ব্যবস্থা গ্রহণ করেছিল? এটা আছে বইয়ের ৯৫ পাতায়। সুলতানি আমলে জল সংরক্ষণ আর জল সরবরাহ। এই যে দিল্লি শহরের প্রধান সমস্যা ছিল জলের অভাব, তো সেই অভাব মেটানোর জন্য হৌজ বা তালাও জলাধার ছিল দিল্লি শহরের জল সরবরাহের গুরুত্বপূর্ণ উৎস। সুশাসনের প্রতীক হিসাবে জনসাধারণের জন্য সুলতানরা জলাধার খনন করতেন আর সংস্কার করতেন। সুলতান ইলতুৎমিশ খনন করেছিলেন হৌজি শামসি বা হৌজি সুলতানি। ৮ কোণা এই জলাধারের বর্ণনা দিয়েছেন ইবন বতুতা। আলাউদ্দিন খলজি খনন করেন আরও বড় ৪ কোণা জলাধার হৌজি আলাই, পরের নাম হয় হৌজি খাস। গিয়াসউদ্দিন তুঘলক নতুন বানানো তুঘলকাবাদে আরেকটা জলাশয় তৈরি করেন, যেখানে উঁচু বাঁধ দিয়ে জল ধরে রাখা হতো। উল্টো দিকে সুলতানি রাষ্ট্রের বিরোধী স্থানীয় শক্তি শহরের অধিবাসীদের বিপাকে ফেলার জন্য হৌজি শামসির নালাগুলোর ওপর বাঁধ দিয়ে দিত। গিয়াসউদ্দিন বলবলের আমলেও মেয়দস্যুদের ভয়ে শহরের লোকজন জল আনতে তালাও পর্যন্ত যেতে পারত না। ফিরোজ তুঘলক এইসব নালার ওপর তৈরি বাঁধ ভেঙে জল সরবরাহ স্বাভাবিক করেন। ৬ আয়তে আছে আলাউদ্দিন হোসেন শাহকে মধ্যযুগের বাংলার
অন্যতম শ্রেষ্ঠ শাসক বলা হয় কেন? এটা বইয়ের 62 পাতায় রয়েছে। আলাউদ্দিন হোসেন শাহ ছিলেন মধ্যযুগের বাংলার অন্যতম শ্রেষ্ঠ শাসক, কারণ তার 26 বছরের শাসনকাল 1493 থেকে 1519 খ্রিস্টাব্দ পর্যন্ত বিখ্যাত ছিল তার উদারনীতির জন্য। তার রাজত্বে হিন্দুদের দেয়া হতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ। আলাউদ্দিনের উজির, প্রধান চিকিৎসক এবং তার প্রধান দেহরক্ষী ও টাকশালের অধ্যক্ষ সবাই ছিল হিন্দু। সুলতান হোসেন শাহ স্বভাবে ছিলেন ভদ্র, বিনয়ী এবং সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল। শোনা যায় যে হোসেন শাহ ছিলেন শ্রীচৈতন্যের ভক্ত। নামকরা দুই বৈষ্ণব ভাই রূপ ও সনাতনের মধ্যে একজন হোসেনের দপ্তরে ব্যক্তিগত সচিব বা দাবিরি খাস পদ পান। সাধারণ মানুষ নাকি হোসেন শাহকে কৃষ্ণের অবতার বলে মনে করত। বাংলা ভাষা চর্চায় ভীষণ উৎসাহী ছিলেন হোসেন শাহ। তার শাসনকালে বাংলা ভাষা লেখালেখির চর্চা উন্নত হয়। দুইয়ে আছে ঔরঙ্গজেবের রাজপুত নীতির সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা বইয়ের 82 পাতায় রয়েছে। এখান থেকে লিখবে ঔরঙ্গজেবের সময় সবচেয়ে বেশি সংখ্যায় রাজপুতরা মুঘল মনসবদারি ব্যবস্থার আওতায় এসেছিল। অম্বরের মির্জা রাজা জয়সিংহ ছিলেন ঔরঙ্গজেবের বিশ্বস্ত অভিজাতদের মধ্যে একজন। মারওয়ারের রাঠোর রাজপুত রানা যশবন্ত সিংহ প্রথমে বাদশাহের বিরোধী ছিলেন, তবে পরে তিনি মোটা রকমের মনসব পেয়েছিলেন। তার মৃত্যুর পরে উত্তরাধিকার নিয়ে মারওয়ারের রাজধানী যোধপুরে গণ্ডগোল শুরু হয়। মুঘলরা ওই রাজ্যটি পুরোপুরি হাতে নিয়ে নেয়। এর ফলে শুরু হয় রাঠোর যুদ্ধ 1679 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে গোড়ার দিকে মেওয়ার রাজ্য মারওয়ারের পক্ষে ছিল। রাঠোর যুদ্ধ মুঘলদের পক্ষে লাভজনক হয়নি। উপরন্তু আকবর জিজিয়া কর তুলে নেওয়ার 100 বছর পরে ঔরঙ্গজেব আবার জিজিয়া কর চাপিয়েছিলেন। অর্থাৎ আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত মুঘলদের রাজপুত নীতিতে অনেক মিল ছিল, আবার কোনো কোনো দিকে অমিলও ছিল। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 9 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।